বিগত 5 বছর যাবৎ আমেরিকায় বসে শেখ হাসিনার পতনের জন্য ইউনূস গংদের একের পর এক ষড়যন্ত্র যখন ব্যর্থ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই পশ্চিমা প্রভুদের পরামর্শে রাষ্ট্র ধ্বংসের নতুন ষড়যন্ত্র নিয়ে মাঠে নামে ইউনূস, যা ছিল কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ষড়যন্ত্রকারীরা যাত্রা শুরু করে হাইকোর্ট দিয়ে। তারা অত্যন্ত সুকৌশলে শেখ হাসিনাকে পদচ্যুত করে তাদের মনোবাসনা পূরণ করার এক গোপন মিশনে নামে, যেখানে সমন্বয়ক নামক হিজবুত তাহরির ও শিবিরের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের কৌশলে তাদের দলে টানে। যেখানে সংসদ কোটা প্রথা বাতিল করে দেয়, সেখানে কোর্ট কি করে সংসদের আদেশ বাতিল করে, এটাই ছিল সবার জিজ্ঞাসা। ছাত্রদল এবং শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হলে হলে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করছে। আমার রুম কিছুক্ষণ আগে কোটা আন্দোলনকারীরা গিয়ে ভাঙচুর করেছে এবং আমার রুমের সবকিছু ভেঙে চুরে একদম চুরমার করে ফেলছে। আমার কথা হলো যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন শক্তি, আমি ছাত্রলীগ করি, যেন আমার রুম ভাঙতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা শিক্ষার্থীদের এটা বোঝায় যে হাইকোর্ট সরকারের আদেশে চলে, সুতরাং কোর্টে যে আমাদের লাভ নেই, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা জানতেও পারেনি যে কোর্টের আদেশের বিরুদ্ধে উচ্চতর কোর্টে যে আপিল করে সমস্যার সমাধান করতে হয়। যেখানে শেখ হাসিনা নিজেই সংসদে কোটা প্রথা বাতিল করে দেয়, সেখানে আবার কোটা প্রথা বহাল রাখার প্রশ্ন অবান্তর নয় কি? অন্যদিকে সরকার কোর্টের আদেশের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছিল না, যেহেতু কোর্টের আদেশ হয়ে গেছে, ফলে অপেক্ষা করছিল কোর্টের পরবর্তী আদেশের জন্য। প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা সমস্যার আশু সমাধান দেখে তার নতুন কৌশল অবলম্বন করে। ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা শিবিরের কর্মীরা অপকৌশলে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রলীগের নাম দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আরো ক্ষুব্ধ করে তোলে, ফলে আন্দোলন আরো বেগবান হয়। এমত অবস্থায় সরকার জরুরি ভিত্তিতে কোর্টকে অনুরোধ করে শুনানি এগিয়ে আনে এবং কোর্ট কোটা প্রথা আবার বাতিল করে দেয়। তারপরও সমন্বয়ক নামক সন্ত্রাসীরা অদৃশ্য মহলের ইশারায় একের পর এক শর্ত দিতে থাকে। সরকার যখন সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক দফার দাবি তুলে মুখোশধারী ছাত্র সমন্বয়ক নামক সন্ত্রাসীরা। প্রকৃতপক্ষে তাদের মূল উদ্দেশ্যই ছিল সরকারের পতন। দিন দিন আরো যা স্পষ্ট হয়ে উঠেছিল। দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াসউদ্দিন আল মামুনের মাধ্যমে ভাড়া করা হয় ঢাকা শহরের কুখ্যাত খনিদের পুলিশকে এবং ছাত্র জনতার উপর গুলি করার জন্য। সাথে ভাড়া করা হয় টোকাইদেরকে এবং কিশোর গ্যাংদেরকে। আরেক জঙ্গি মুফতি জসিমউদ্দিন রহমানের মাধ্যমে ভাড়া করা হয় বাংলাদেশের সমস্ত জঙ্গিদের, যাতে করে পুলিশ ও ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা করা। এক পর্যায়ে গোপন পরিকল্পনার অংশ হিসেবে কিছু বিপদগামী সেনাবাহিনীর সদস্য প্রকাশ্যে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলায় এবং আওয়ামী লীগের দলীয় কর্মীদের উপর গুলি করে ভয়ভীতি দেখাতে শুরু করে। ফলে তারা সংঘর্ষ এড়াতে অন্যত্র চলে যায়। কিন্তু সন্ত্রাসীরা সফলতার জন্য মরিয়া হয়ে ওঠে। সারা দেশে একযোগে শুরু করে সন্ত্রাস নৈরাজ্য, হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন সন্ত্রাস। এক পর্যায়ে ইউনূসের আদেশে জঙ্গিরা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, লুটপাট, ভাঙচুর ও আগুন দিতে থাকে। হাসপাতালে আগুন, মেট্রো রেলে আগুন, এলিভেটেড এক্সপ্রেসে আগুন, হিন্দু বাড়িতে আগুন, হাজার হাজার যানবাহনে আগুন, চলন্ত ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা শুরু করে। এক যুগে শত শত থানায় হামলা চালিয়ে অস্ত্র, গোলাবারুদ লুটপাট করে নিয়ে যায়। পুলিশকে হত্যা করে থানায় আগুন জ্বালিয়ে দেয়। শিবির ও হিজবুত তাহরির জঙ্গিরা আরো বেপরোয়া হয়েও পুলিশ হত্যায় মেতে ওঠে। তাদের হাতে গর্জে ওঠে স্নাইপার রাইফেল, AK-47, পিস্তল, অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র AK-47, শটগান। সমন্বয়কদের হাতেও দেখা যাচ্ছে পিস্তল। এমনকি ছাত্রদের হাতেও অত্যাধুনিক অস্ত্র সেদিন গর্জে ওঠে ছাত্র জনতা হত্যা করার জন্য, পুলিশ হত্যা করার জন্য। এমনকি নানাবিধ সরঞ্জাম নিয়ে তারা মাঠে নামে। মহিলা জঙ্গিদেরকে আমরা দেখতে পেয়েছি, তাদের হাতেও গর্জে ওঠে অত্যাধুনিক রাইফেল। তারাও গুলি চালিয়েছে ছাত্র জনতার উপরে। ফলে পড়তে থাকে একের পর এক লাশ, ছাত্র জনতার লাশ, পুলিশের লাশ।
লাশের স্তূপ বয়ে যাচ্ছে চারদিকে। মীর মুগ্ধে বসেছিল তার বন্ধুদের মাঝখানে। হঠাৎ তারা চেয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে, অথচ আশেপাশে কোনো পুলিশও ছিল না। তাই এটা নিশ্চিতভাবে বলা যায় কোনো দক্ষ শুটার স্নাইপার দিয়ে মীর মুগ্ধের মাথায় গুলি করেছে। আর আবু সাইদ ছিল শিবিরের সাথী, যা পিনাকি নিজেও স্বীকার করেছে। আমরা দেখেছি আবু সাইদের বুকে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে এবং তার বুক থেকে এক ফোঁটা রক্তও ঝরেনি, কারণ রাবার বুলেট দিয়ে মানুষকে হত্যা করা যায় না। পরবর্তীতে ভিডিও চিত্রে দেখা যায় তার মাথা থেকে রক্ত ঝরছে, তার সাথীরাই তাকে আঘাত করেছে। আবু সাইদকে পুলিশ রাবার বুলেট মেরেছে বিকাল 3টায়, অথচ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় রাত 8টায়। ডাক্তার তার ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করেছে আবু সাইদকে মার্ডার করা হয়েছে, কিন্তু পুলিশের গুলিতে সে মরেনি। আমরা সেই রিপোর্ট দেখাবো, অর্থাৎ মধ্যবর্তী সময়ে তার সাথীরা তাকে মার্ডার করে হসপিটালে নিয়ে যায়। চিত্রে দেখা যাচ্ছে মার মুখে ভূমিকায় আবু সাইদ পুলিশকে পেটাচ্ছে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে আবু সাইদ এগিয়ে আসছে, একটু পরেই তার মাথায় ঢিল লাগবে। এই যে তার মাথায় ঢিল লাগলো এবং সে মাথায় হাত দিল, রক্ত পড়া শুরু হয়েছে, সে হাত দিয়ে রক্ত দেখছে। তার বন্ধুরা এগিয়ে আসলো, তার বন্ধুরাও তার মাথায় হাত দিল, সে আবারও হাত দিচ্ছে। আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচে। দেখেন পিছনে আবু সাইদের রক্ত দেখা যাচ্ছে। তদন্ত রিপোর্ট ঝুলিয়ে রাখা হয় একের পর এক পুলিশের লাশ তালেবানি কায়দায়। যেখানে পুলিশের দেখা পাওয়া যাচ্ছে সেখানে জঙ্গিরা পুলিশকে কুপিয়ে পিটিয়ে হত্যা করতেই থাকে। চলছে হাজারে হাজারে পুলিশ হত্যা। পুলিশের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার জন্য তারা নির্মম কায়দায়, তালেবানি কায়দায় পুলিশকে হত্যা করতে থাকে পুলিশের লাশ। সারি সারি পুলিশের লাশ, হাজার হাজার পুলিশের লাশ সারিবদ্ধ করে রাখা হয়েছে, গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে অনেক কিছু দেখাতে পারছি না। 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ বাঁচার জন্য আকুতি করেছিল, কিন্তু পাষণ্ডদের মন গলেনি, তাকেও কুপিয়ে পিটিয়ে হত্যা করে খুনিরা। সারা বিশ্বে পুলিশ হত্যার খবর ছড়িয়ে পড়লে টাইম ম্যাগাজিন 3204 জন পুলিশ হত্যার কথা উল্লেখ করে এটাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে। আটলান্টিকের ওপার থেকে একের পর এক জরুরি বার্তা আসতে থাকে ইউনুসের থেকে। ছাত্র জনতা হত্যা, পুলিশ হত্যা করে আন্দোলনকে আরো বেগবান করার জন্য সরকারি স্থাপনায় আগুন, সন্ত্রাস করে আন্দোলনকে যেন আরো বেগবান করা যায়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজকে দেওয়া হয় এই দায়িত্ব। এর সাথে যুক্ত হয় সামরিক বাহিনী থেকে বিতাড়িত শুভ আফ্রিদি নামে একজন মেজর, যে টালিং ফোর্সের অন্যতম নেতা। এরা হয়ে ওঠে সক্রিয়। তাদের সাথে যুক্ত হয় হাসিনুর রহমান নামে আরেক বিতাড়িত সামরিক কর্মকর্তা। সার্জিস হাসনাদের সাথে যুক্ত হয়ে এরা কাজ চালিয়ে যাচ্ছিল। তাদের সাথে যুক্ত হয় বর্তমানে কর্মরত সামরিক কিছু অফিসার। পর্দায় দেখা যাচ্ছে আসিফ সরকার, এম এ ইউসুফ। এরা বর্তমানে সামরিক বাহিনীতে কর্মরত আছে। তাদের ফেসবুক থেকে নেয়া এইসব ছবি। এই শুভ আফ্রিদি পার্বত্য অঞ্চলে জঙ্গিদের ট্রেনিং দিয়ে আন্দোলনে নিয়ে আসে, যাতে করে পুলিশ ও ছাত্র জনতার উপরে গুলি করা যায়। এরা সবাই মিলে আন্দোলনে সেদিন ঝাঁপিয়ে পড়ে হত্যাকাণ্ড শুরু করে একের পর এক লাশ ফেলতে থাকে। 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর জিহাদিরা শুরু করে আরেক তাণ্ডব, লুটপাট, ভাঙচুর। গণভবন থেকে সংসদ ভবন পর্যন্ত সব কিছু লুটপাট করে ভাঙচুর করে এরা নিয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছি এক পর্যায়ে শুরু করে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙচুর, 32 নম্বরে আগুন। 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা দেশব্যাপী ভাঙচুর, লুটপাট, অগ্নিসন্ত্রাস, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, 32 নম্বরে আগুন ও পিটিয়ে মানুষ হত্যা সম্পর্কে ভারতীয় এনডিটিভি থেকে এই ব্যাপারে ইউনুসকে জিজ্ঞেস করা হলে তিনি এটাকে 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় দিবসের সাথে তুলনা করেন। This was anger against the resignation. Today this is celebration of the kind that we had on 16 শান্তিতে নোবেল প্রাপ্ত একজন মানুষ কি করে এমন ধ্বংসাত্মক কার্যক্রমকে সেলিব্রেশন বলতে পারে? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল,
So there's a lot of celebration all over the country, not just not the Dhaka এই city. বক্তব্য Millions of থেকে people এটা স্পষ্ট are হচ্ছে যে সেই দিন জিহাদিদের ইউনূস নিজেই লেলিয়ে দিয়েছিল ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর জন্য। the difficulties that we have gone through. So that's we're enjoying it, and we see that a new era is beginning in Bangladesh. সারা বিশ্বব্যাপী হইচই পড়ে যায় এবং গুরুত্ব সহকারে সংবাদ মাধ্যমগুলো তা প্রকাশ করতে থাকে। সারা বিশ্বের সমালোচকরা সিআইএ, ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অভিযুক্ত করে সমালোচনা করতে থাকে এবং মার্কিন স্বনামধন্য পত্রিকা দ্য হিল সমস্ত ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। অবশেষে ষড়যন্ত্রকারীরা খুনিরা মুখ খুলতে শুরু করে। তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসিব। যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। কিন্তু পুলিশ থানা আক্রমণ হইলো একের পর এক, এমন কোন থানা নাই বাদ গেছে। পুলিশ যে আতঙ্কে পলাইলো, কে মাইরে টাঙ্গা রাখছিল, কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন? হ্যাঁ, কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব নিজেই স্বীকার করছেন জঙ্গিরা কত অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল। এরকম ভাবে ফায়ার করছে, আরো নাকি এখানে তো মাত্র 7-8 জন। এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। রাত্র 11টার দিকে আস্তে আস্তে জঙ্গিরা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে কি ভয়ঙ্কর পদ্ধতিতে পুলিশকে হত্যা করেছিল। শুনুন। তারপর ইরফান বেড়াতে কাঠ ছিল, তারপর আশেপাশে যা ছিল সবার কাঠ, লাঠি, বাঁশ ছিল। তো সাথে সাথে পুলিশকে ঘেরাও দিয়ে সবাই পিটে পুলিশকে হত্যা করে ফেলেছে। হাসিনা যে চলে গেছে, হ্যাঁ, সেই দিন বিকালে এখানে নির্বিচারে পুলিশ মারছে। ওই যে পুলিশ গুলারে নিয়ে মারছে, মাইরা ওয়াইফাই তার কাইটা সেই তারটা ঝুলায় রাখছে। এই 100-র উপরে যাত্রাবাড়ি ও সানারপাড় এলাকার একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ এই লোমহর্ষক পদ্ধতিতে স্নাইপার রাইফেল দিয়ে পুলিশকে ও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। আমাদের এলাকায় ব্যবহার হয়েছে সন্টেক মাদ্রাসা। আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকে মাদ্রাসার আশেপাশে কোন একটা বিল্ডিং পুলিশ থেকে কখনো আন্দোলনকারীদের উপরে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে না। সাধারণ মানুষ লড়াই করতেছে, কিন্তু গুলি না চালানোর পরও মানুষ মরতেছে। হেলিকপ্টার দিয়ে যে গুলি করার কথা বলে, আমাদের এখানে কিন্তু গুলি হয় নাই। আমাদের এখানে আপনার কাজলা, শনিয়াকড়া, রায়েরবাগ, সানারপাড়, সাইনবোর্ড এইসব জায়গায় হেলিকপ্টার দিয়ে ওরা হয়েছে আপনার সাউন্ড গ্রেনেড মারছে। স্ক্রিনে আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট দেখা যাচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে আবু সাঈদকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। কিন্তু আমার রিপোর্টে উল্লেখ আছে যে দ্য ডেথ ওয়াজ ডিউ টু above mentioned injuries which was antemortem and homicidal means আবু সাঈদকে মার্ডার করা হয়েছে। When you hear them speak, you'll be shaking. অবশেষে ইউনূস নিজেই স্বীকার করে নিল শেখ হাসিনার পতনের জন্য কত গভীর ষড়যন্ত্র করেছিল। পুলিশ, ছাত্র জনতার হত্যাকাণ্ড তাই সবই স্বীকার করে নিল। কি দাম্ভিকতা একজন খুনি। পাশাপাশি অন্যান্য দলকে এই বার্তা দিতে চাইল, কেউ যদি আমার বিরুদ্ধাচরণ করো তোমাদেরও একই পরিণত হবে। ইউনূস অত্যন্ত চতুরতার সাথে ইউনূসকে মাস্টার মাইন্ড পরিচয় দিয়ে নিজেকে খুনের দায় থেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is.